বিশ্বের তথাকথিত একমাত্র পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র আজ ভেতর থেকে সম্পূর্ণ ফাঁপা হয়ে গেছে। প্রায় $40 ট্রিলিয়ন বিশাল ঋণের পাহাড়, মারাত্মক মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন আর ধসে পড়া বাজারকে সামলাতে মার্কিন অর্থনীতি এখন আইসিইউতে দাঁড়িয়ে ছটপট করছে। বিশ্ব বাজারকে এতদিন ধরে নিয়ন্ত্রণ করা ইউএস ডলার তার নিজের নিয়ন্ত্রণই হারিয়ে ফেলেছে। আজ পরিস্থিতি এমন এক জায়গায় দাঁড়িয়েছে যে ওয়াশিংটন নিজের অর্থনৈতিক অস্তিত্ব বাঁচাতে বিশ্বজুড়ে একের পর এক নাটক তৈরি করছে, কিন্তু তাদের এই গোপন চাল ধরে ফেলেছে ভারত। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ভারত সরকার মার্কিন ডলারের এই পতনকে আগেই আঁচ করতে পেরে এমন এক মাস্টার স্ট্রোক দিয়েছে যা ভারতকে একটি বিশ্ব অর্থনৈতিক দুর্গে পরিণত করতে চলেছে। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ কোনো রূপকথা বা বানানো গল্প নয়, আপনাদের সামনে খুলে দেব আন্তর্জাতিক রাজনীতি এবং ফিনান্সিয়াল ওয়ারফেয়ারের সবচেয়ে গোপন পাতাটি। চোখে চোখ রেখে স্পষ্ট তথ্য নিয়ে প্রমাণ করে দেব কিভাবে মার্কিন অর্থনীতি ধ্বংসের মুখে আর কিভাবে ভারত এই বৈশ্বিক সংকটের মাঝে নিজেকে এক মহাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করছে। খবরের শুরুতেই আসল ঘটনাটি শুনে নিন, যা সারা বিশ্বের ফিনান্সিয়াল মার্কেটকে তোলপাড় করে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অত্যন্ত গোপন এক খেলা খেলতে গিয়ে বিশ্ব গণমাধ্যমের কাছে ধরা পড়ে গেছে। স্থান মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাম্প ডেভিড। সেখানকার একটি হাই রেজলিউশন ছবিতে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এর হাতে লেখা একটি গোপন নোটপ্যাড ক্যামেরায় ধরা পড়ে। সেই নোটে স্পষ্ট অক্ষরে লেখা ছিল 7টি মারাত্মক শব্দ: বাই জাপানিজ ইয়েন আপ টু $5 to $10 বিলিয়ন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র তার নিজের শক্তিশালী ইউএস ডলার বিক্রি করে জাপানি মুদ্রা ইয়েন কিনতে চলেছে। খবরটি বার্তা সংস্থা রয়টার্স প্রকাশ করতেই মাত্র 1 ঘন্টার মধ্যে পুরো গ্লোবাল ফরেক্স মার্কেট বা বৈশ্বিক মুদ্রা বাজারে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পশ্চিমা বিশ্ব এবং প্রধান ধারার মিডিয়া দাবি করতে শুরু করে যে এটা মার্কিন প্রশাসনের একটি চরম অপেশাদার ভুল এবং চরম লজ্জাজনক বিষয়। কিন্তু আসল সত্যটা তা নয়। স্কট বেসেন্ট কোনো সাধারণ সরকারি কর্মচারী নন। তিনি ওয়াল স্ট্রিটের অন্যতম চতুর খিলাড়ি, যিনি সারা জীবন কারেন্সি ম্যানিপুলেশন বা মুদ্রা বাজার নিয়ে ছক্কা হাঁকিয়েছেন। এটি কোনো ভুল ছিল না, এটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পাতা এক মারাত্মক মনস্তাত্ত্বিক ফাঁদ। ঘটনা শোনার পর আপনাদের মনে কি কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে? প্রথমত, বিশ্ব অর্থনীতির রাজা বলে দাবি করা আমেরিকা কেন হঠাৎ রাতারাতি নিজের ডলার ফেলে রেখে জাপানের ইয়েন কিনতে বাধ্য হচ্ছে? দ্বিতীয়ত, মাত্র 1 পাতা কাগজ এবং একটি নোট সোশ্যাল মিডিয়ায় লিক করে কিভাবে মার্কিন ট্রেজারি $1 খরচ না করে আন্তর্জাতিক বাজারকে ম্যানিপুলেট করে দিল? তৃতীয়ত, মার্কিন যুক্তরাষ্ট্রের এই $40 ট্রিলিয়ন ঋণের সাথে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ এবং আন্তর্জাতিক তেলের বাজারের কি গভীর যোগসূত্র রয়েছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই সম্পূর্ণ বৈশ্বিক অর্থনৈতিক বিশৃঙ্খলা থেকে ভারত কিভাবে নিজের অর্থনীতিকে রক্ষা করছে এবং কেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আজ টন টন সোনা কিনে আন্তর্জাতিক বাজারে ডলারকে ছুঁড়ে ফেলছে? এই পুরো খবরটির পেছনে লুকিয়ে থাকা নিটোল সত্য এবং গভীর জিওপলিটিক্স বুঝতে হলে আপনাকে পুরো বিষয়টি শেষ পর্যন্ত কোনো তথ্য না এড়িয়ে বুঝতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র আজ এমন এক অন্ধকার গলিতে প্রবেশ করেছে যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা তার কাছে নেই। ইউএস ট্রেজারি বিভাগের তথ্যানুযায়ী মার্কিন সরকারের ওপর বর্তমান ঋণের পরিমাণ $40 ট্রিলিয়ন অতিক্রম করে গেছে। শেষ মাত্র 2 বছরে কোনো মহামারী বা জাতীয় লকডাউন ছাড়াই তারা অতিরিক্ত $5 ট্রিলিয়ন বেশি ঋণ ঘাড়ের ওপর চাপিয়ে নিয়েছে। সাধারণ ভাষায় বলতে গেলে ভারত পুরো বছরে যত বড় অর্থনীতি তৈরি করে, আমেরিকা কেবল গত 2 বছরে তার চেয়ে 1.5 গুণ বেশি টাকা বাজার থেকে ধার করেছে। এই পরিস্থিতিকে সামলাতে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক বা ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যান কেভিন ওয়ার্শ আজ দিশেহারা। তারা মার্কিন দেশে উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং ফিরিয়ে আনতে চায়। তারা চায় সেমিকন্ডাক্টর প্ল্যান্ট, ডিফেন্স ইন্ডাস্ট্রি যেন মার্কিন মাটিতে তৈরি হয়। আর মার্কিন পণ্য বিদেশে রপ্তানি করতে হলে তাদের নিজেদের দেশের মুদ্রা ডলারকে দুর্বল বা ডিভ্যালু করতে হবে। কারণ ডলার শক্তিশালী থাকলে মার্কিন পণ্য আন্তর্জাতিক বাজারে ভীষণ দামি হয়ে যায়, আর তার সুযোগ নিয়ে চীনের সস্তা পণ্য পুরো বিশ্ব বাজার দখল করে নেয়। কিন্তু এখানেই তৈরি হয়েছে এক চরম বিপদ, যাকে আমরা অর্থনীতির ভাষায় বলি স্ট্যাগফ্লেশন।
মার্কিন সরকার যদি ডলার দুর্বল করে তবে তাদের দেশের আমদানিকৃত কাঁচামাল ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। এর ফলে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি এক লাফে নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে। আবার অন্যদিকে সুদের হার যদি বেশি রাখা হয় তবে মার্কিন সরকার নিজেদের $40 ট্রিলিয়ন ঋণের বাৎসরিক সুদই পরিশোধ করতে পারবে না। মার্কিন ট্রেজারি বন্ডের 30 বছরের ইল্ড বা সুদের হার ইতিমধ্যেই 5.2% পার করে গেছে, যা 2007 সালের ঐতিহাসিক বিশ্ব অর্থনৈতিক মন্দার সংকেত দিচ্ছে। আমেরিকা আজ এমন এক ট্রিপল ট্র্যাপে আটকা পড়েছে যেখানে তারা একই সাথে ইনফ্লেশন কমাতে পারছে না, ইন্টারেস্ট রেট নামাতে পারছে না, আবার ইউএস ডলারকেও ধরে রাখতে পারছে না। এই অসম্ভব সংকট থেকে বাঁচতেই স্কট বেসেন্ট সেই চিরচেনা মার্কিন ছলচাতুরির আশ্রয় নেন। আন্তর্জাতিক মুদ্রা বাজারে বা ফরেন এক্সচেঞ্জ মার্কেটে প্রতিদিন প্রায় $7.5 ট্রিলিয়ন লেনদেন হয়। এই বিশাল মহাসমুদ্রে $10 বিলিয়ন ইয়েন কেনা মানে সাগরে 1 ফোঁটা জল ফেলার সমান। এই $10 বিলিয়ন দিয়ে বাস্তবে কোনো বাজার কাঁপানো সম্ভব নয়, এটি খুব ভালোভাবে জানতেন স্কট বেসেন্ট। তাই তিনি ব্যবহার করেন 5th জেনারেশন ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ। বিশ্বজুড়ে যে সমস্ত বিশাল বিশাল হেজ ফান্ড ট্রেডাররা জাপানি মুদ্রা ইয়েনের পতন নিয়ে বাজি ধরে বসেছিল, যাকে ফিনান্সের ভাষায় শর্ট সেলিং বলা হয়, তারা যখন রয়টার্সের ছবিতে দেখল যে মার্কিন সরকার নিজেই $5 থেকে $10 বিলিয়ন ইয়েন কিনতে চলেছে, অমনি পুরো ওয়াল স্ট্রিটে হুলুস্থুলু পড়ে গেল। সমস্ত শর্ট সেলাররা আতঙ্কিত হয়ে রাতারাতি নিজেদের বাজি তুলে নিতে শুরু করে, যাকে বলা হয় শর্ট স্কুইজ। ফলে মার্কিন ট্রেজারি $1 নিজস্ব তহবিল থেকে খরচ না করে মাত্র একটি উদ্দেশ্য প্রণোদিত চিরকুটের সাহায্যে কয়েক ঘন্টার মধ্যে জাপানি ইয়েনের দর 1.6% বাড়িয়ে দিল। এখানেই শেষ নয়, মার্কিন ফেডারেল রিজার্ভ কিন্তু নিজেদের সরকারি ডলার ভান্ডার থেকে কোনো বিক্রি দেখায়নি। তারা অত্যন্ত ধূর্ততার সাথে তাদের এক্সচেঞ্জ স্টেবিলাইজেশন ফান্ডে জমা থাকা ইউরো বিক্রি করে বাজারে ইয়েন কিনেছে। উদ্দেশ্য অত্যন্ত স্পষ্ট, কাগজে কলমে আমেরিকা যেন অস্বীকার করতে পারে যে তারা ডলার দুর্বল করছে, কিন্তু কাজের কাজ ঠিকই হয়ে যাবে। মার্কিন মিডিয়া একে সরকারের ভুল হিসেবে প্রচার করলেও বাস্তবে এটা ছিল মার্কিন ট্রেজারির এক পরিকল্পিত নাটক। এখন প্রশ্ন উঠতেই পারে, আমেরিকা নিজের কাজ ফেলে রেখে জাপানের মুদ্রাকে বাঁচাতে এত মরিয়া কেন? এর উত্তর লুকিয়ে আছে ইয়েন ক্যারি ট্রেড এবং $1 ট্রিলিয়ন ইউএস ট্রেজারি বন্ডের মধ্যে। জাপান হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মহাজন। জাপান $1 ট্রিলিয়ন মার্কিন সরকারি ঋণপত্র বা ইউএস ট্রেজারি বন্ড নিজের কাছে ধরে রেখেছে। গত 40 বছর ধরে জাপান তাদের গাড়ি, টেকনোলজি ও ইলেকট্রনিক্স আমেরিকায় বিক্রি করে যে ডলার আয় করেছে তা দিয়ে তারা আমেরিকার ঋণ কিনে নিয়েছে। বিশ্বের বড় বড় বিনিয়োগকারীরা বছরের পর বছর জাপান থেকে প্রায় 0% সুদে ইয়েন ঋণ নিয়ে সেই টাকা মার্কিন শেয়ার বাজারে এবং বন্ড বাজারে বিনিয়োগ করে রেখেছে। একেই বলা হয় ইয়েন ক্যারি ট্রেড। এখন যদি জাপানি মুদ্রা ইয়েন একেবারে ধ্বংস হয়ে যায় তবে জাপান নিজেদের মুদ্রা বাঁচাতে বাধ্য হয়ে মার্কিন ট্রেজারি বন্ড বিশ্ববাজারে জলের দরে ডাম্প বা বিক্রি করতে শুরু করবে। জাপান যদি $1 ট্রিলিয়ন মার্কিন ঋণ বিক্রি করে দেয় তবে মার্কিন শেয়ার বাজার ও হাউজিং বাজার সাথে সাথে তাসের ঘরের মতো ধসে পড়বে। অর্থাৎ জাপানকে রক্ষা করা আমেরিকার কোনো দয়া নয়, বরং নিজের দেউলিয়া হওয়া ঠেকানোর এক চরম বাধ্যবাধকতা। আমেরিকা ভালো করেই জানে যে আন্তর্জাতিক বাজারকে চিরকাল এই ধরনের কাগজের চিরকুট দেখিয়ে বোকা বানানো যাবে না, কারণ মার্কিন ডলারের অভ্যন্তরীণ ক্রয় ক্ষমতা বা পারচেজিং পাওয়ার দিন দিন শেষ হয়ে যাচ্ছে। তাই নিজেদের দেশের জনগণের চোখ ধোকা দিতে এবং অর্থনৈতিক ব্যর্থতা ঢাকতে মার্কিন যুক্তরাষ্ট্রের দরকার এক বড় যুদ্ধ। মার্কিন রাজনীতি ও কূটনীতি এখন মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধকে জিইয়ে রাখতে চায়। মার্কিন প্রেসিডেন্ট ও প্রশাসন মুখে শান্তি ও যুদ্ধবিরতির কথা বললেও পেছনে তারা কিন্তু যুদ্ধের আগুনে ঘি ঢালছে। কেন? কারণ ইরান যুদ্ধ জারি থাকলে বিশ্ববাজারে ক্রুড অয়েল এবং অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি $100 উপরে থাকতে বাধ্য হবে। আর তেল দামি হলে আন্তর্জাতিক বাজারে ডলারের কৃত্রিম চাহিদা বজায় থাকবে। মার্কিন প্রশাসন নিজেদের জনগণকে গিয়ে বলতে পারবে যে আমাদের দেশের মূল্যস্ফীতি ও উচ্চ সুদের হার আমাদের ব্যর্থতার জন্য নয়, বরং বিশ্বজুড়ে ইরান যুদ্ধের জন্য হচ্ছে। যখনই মার্কিন সরকার তাদের ভেতরের ফিনান্সিয়াল পলিসি ঠিক করে ফেলবে তখনই তারা রাতারাতি ইরানের সাথে চুক্তি করে যুদ্ধ বন্ধের নাটক করবে। কিন্তু যত দিন না নিজের ঘর সামলানো যাচ্ছে ততদিন এই যুদ্ধকে তারা একটি ঢাল হিসেবে ব্যবহার করবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিপজ্জনক খেলায় এবং ইউএস ডলারের এই কৃত্রিম অস্তিত্বকে অনেক আগেই বুঝে গেছে নয়াদিল্লি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোনো রকম ঝুঁকি না নিয়ে নিঃশব্দে এক ঐতিহাসিক অর্থনৈতিক দুর্গ গড়ে তুলেছে। ভারত বুঝতে পেরেছে যে কাগজের নোট আমেরিকা ইচ্ছামতো প্রিন্ট বা ছাপাতে পারে তার ওপর আন্তর্জাতিক বাণিজ্যের জন্য চিরকাল ভরসা করা বোকামি। তাই ভারত শুরু করেছে ডলারাইজেশন বা ডলার নির্ভরতা কমানোর এক মহা অভিযান। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক বাজার থেকে টন টন সোনা কিনে নিজেদের দেশে ফিরিয়ে আনছে। লন্ডনের ব্যাংক থেকে নিজেদের সোনা ভারতে নিয়ে এসে দেশের ভল্টে জমা করছে, কারণ বিশ্ব সংকটকালে একমাত্র সোনা বা গোল্ডই হলো প্রকৃত সম্পদ যা কোনো মার্কিন প্রিন্টিং প্রেস বা পলিসি ধ্বংস করতে পারে না। ভারত আজ বিশ্বমঞ্চে বুক চিতিয়ে নিজের শর্তে ব্যবসা করছে। রাশিয়া থেকে সস্তায় ক্রুড অয়েল কেনার সময় ভারত মার্কিন ডলারকে পাশে সরিয়ে রুপি ও রুবেলে লেনদেন সম্পন্ন করছে। ইউএইর সাথে রুপি দিরহামে বাণিজ্য চুক্তি রয়েছে। ব্রিক্স জোটের মাধ্যমে ভারত এমন এক পেমেন্ট সিস্টেম ও মেকানিজম গড়ে তুলছে যেখানে আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের একক আধিপত্য পুরোপুরি খর্ব হয়ে যাবে। ভারত সরকার পরিষ্কার বার্তা দিয়েছে যে আমেরিকা যদি নিজের মুদ্রা নিজেই প্রিন্ট করে তার মূল্য শূন্যে নামিয়ে আনে তবে তার মাসুল 140 কোটি ভারতীয় গুণে দেবে না। এখানে অনেক তথাকথিত বিশ্লেষক বলতে পারেন যে ডলারের পতন হলে এবং ভারতীয় রুপি অত্যাধিক শক্তিশালী হলে 84-85 বা তার নিচে নেমে এলে ভারতের শুধুই লাভ। কিন্তু ভারতের নীতি নির্ধারকরা অত্যন্ত বাস্তববাদী। জিওপলিটিক্স বা অর্থনীতিতে আবেগের কোনো স্থান নেই। যদি রুপি হঠাৎ করে অত্যাধিক শক্তিশালী হয়ে যায় তবে ভারতের আইটি সেক্টর, টেক্সটাইল এবং ওষুধ বা ফার্মাসিউটিক্যালস রপ্তানি মারাত্মক ধাক্কা খাবে, কারণ আন্তর্জাতিক বাজারে ভারতীয় পরিষেবা ও পণ্য তখন বিদেশি ক্রেতাদের কাছে ব্যয়বহুল মনে হবে। তাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রুপির মান এমন একটি নির্দিষ্ট ব্যান্ডের মধ্যে বজায় রাখছে যাতে ভারত থেকে কাঁচামাল বা ক্রুড অয়েল আমদানির খরচ কম থাকে, আবার আমাদের দেশীয় রপ্তানিকারকরাও বিশ্ববাজারের প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে পারে। ভারত সরকার আজ এক নিখুঁত স্ট্র্যাটেজিক অটোনমি বা অর্থনৈতিক স্বাধীনতা বজায় রেখে দেশ চালাচ্ছে। আজ যারা প্রবাসী ভারতীয় বা এনআরআই রয়েছেন, যারা মার্কিন ডলারে নিজেদের আমানত ধরে রেখেছেন, তাদের জন্য ভারতীয় বিশেষজ্ঞদের বার্তা অত্যন্ত স্পষ্ট। মার্কিন ডলারের উপর অন্ধবিশ্বাস রাখা আগামী দিনে বড় ভুলের কারণ হতে পারে। মার্কিন কাগজের সম্পদ ছেড়ে ভারতের শক্ত জমি, পরিকাঠামো এবং গোল্ড মার্কেটে নিজেদের সম্পদ স্থানান্তরিত করাই এখন বুদ্ধিমানের কাজ। সবশেষে স্পষ্ট ভাষায় বলতে হয়, স্কট বেসেন্টের সেই ক্যাম্প ডেভিডের চিরকুটের লিক কোনো আকস্মিক ঘটনা নয়। এটি ছিল আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার এক ঐতিহাসিক পতনের ইঙ্গিত। মার্কিন যুক্তরাষ্ট্র আজ নিজেদের $40 ট্রিলিয়ন ঋণের ভারে নিজেরাই পিষ্ট হচ্ছে। তারা সারা বিশ্বকে নিজেদের সাথে ডোবানোর চেষ্টা করবে, কিন্তু ভারত আজ আর 20 বছর আগের দুর্বল অর্থনীতি নয়। ভারত আজ কেবল নিজেকে রক্ষা করছে না, বরং উদীয়মান বিশ্বের অর্থনৈতিক নেতা হিসেবে আত্মপ্রকাশ করছে। ইউএস ডলারের আধিপত্যের দিন ধীরে ধীরে শেষ হয়ে আসছে, আর ভারতের নিজস্ব মুদ্রা রুপি এবং স্বর্ণভিত্তিক শক্তিশালী অর্থনীতি এক নতুন ভোরের সূচনা করছে। আপনাদের কি মনে হয়, আমেরিকা কি তাদের এই ঋণের ফাঁদ থেকে কোনোদিন বেরিয়ে আসতে পারবে, নাকি ভারতের এই স্বাবলম্বী অর্থনীতি আগামী দিনে বিশ্বকে পথ দেখাবে? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানান। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক করুন এবং শেয়ার করে সত্যিটা সবার কাছে পৌঁছে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি নতুন জিওপলিটিক্যাল অ্যানালিসিসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।